এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, কঠোর স্বাস্থ্যবিধি, প্রশ্ন ফাঁস রোধে ডিটেইল প্ল্যানিং, বললেন শিক্ষা উপদেষ্টা। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা দিচ্ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। আবু সাইদ হত্যা মামলায় ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে, তদন্ত শেষ, প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনে জাতীয় কমিটি। দেশ মাদক মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার, ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। মাদকে মুখ থুবড়ে পড়ছে উন্নয়ন। শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল গ্রেপ্তার, আজ তোলা হবে আদালতে। গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে আরও ৮০ ফিলিস্তিনের মৃত্যু, মার্কিন ত্রাণ সহায়তাকে হত্যার ফাঁদ বলছে জাতিসংঘ। এবং ব্যাটিং ব্যর্থতায় কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে ২৪৭ রানে অল আউট বাংলাদেশ, জবাবে ব্যাট করছে শ্রীলঙ্কা। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর মোট ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে প্রায় ১২.৫ লাখ পরীক্ষার্থী। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে প্রশ্ন ফাঁস রোধ ও দ্রুত ফল প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। বৃহস্পতিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে একে একে হলে প্রবেশ করানো হয়। সকাল ১০টা থেকে শুরু হয় পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২,৭৯৭টি কেন্দ্রে অংশ নিয়েছেন ১২,৫১,১১১ জন পরীক্ষার্থী। কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থী ও অভিভাবকরা। ভালোই লাগছে, আর প্রিপারেশন আলহামদুলিল্লাহ আমাদের ভালো। ইনশাআল্লাহ আশা করি আজ একটা ভালো রেজাল্ট দিতে পারবো। এখন যে পরিস্থিতি তার উপর দিয়ে পরীক্ষা দিতে হবে, এটা মেনে নিতে হবে। এখন তাই করতেছি, যা নির্দেশনা দিছে তা প্রপারলি মানতেছি। 30 মিনিট আগে গেলে পরীক্ষার্থীর নিজের একটা মেন্টাল প্রিপারেশন থাকে, সেটার জন্য খুবই ভালো। আর হচ্ছে যেটা অন্যান্য যে নির্দেশনা দিছে, এগুলো আসলে প্রয়োজনীয় নির্দেশনা, শিক্ষার্থীর জন্যই ভালো। কলেজের পরিবেশ ভালো, ভিতরের আইন শৃঙ্খলা ভালো, ছেলেরা মেয়েরা ঠিক মতন ঢুকছে, পরিবেশ ভালো। আমরা অভিভাবকদের জন্য আমাদের কোনো দাঁড়ানোর কোনো জায়গা জোগা নাই। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সারা দেশে আজকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা যাতে নির্বিঘ্নে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়, ভাসানটেক সরকারি কলেজ ঢাকা কেন্দ্র সেই ব্যবস্থা গ্রহণ করেছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ফাইল চেকের মাধ্যমে যাতে কেউ কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ না করতে পারে, কর্তৃপক্ষ সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা জানান, প্রশ্ন ফাঁস রোধে সরকারের তৎপরতার পাশাপাশি দ্রুত সময়ে ফল প্রকাশের কথাও জানান। দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে। যতটুকু করণীয় অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সবকিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিং এর মাধ্যমে সেগুলো করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবলিশ করতে পারব। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১,৮৮২ জন। সারা দেশে ২,৭৯৭টি কেন্দ্রে চলছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। বেশিরভাগ স্থানে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা, যাদের মধ্যে বেশিরভাগই স্বাস্থ্যবিধি মেনে হলে আসতে দেখা যায়। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে একযোগে সারা দেশে শুরু হয় পরীক্ষা। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১৪৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীরা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় মাস্ক। হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হয়। ভিত্তিক সহ টোটাল আমার 18টা কেন্দ্র
ভিজিলেন্স টিম গঠন করেছে, প্রায় 100 থেকে 160 জন কর্মকর্তা এই ভিজিলেন্স টিমের দায়িত্ব পালন করবে। রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে তৎপর দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে 106টি কেন্দ্রে শুরু হয় পরীক্ষা, তবে সেখানে বেশিরভাগ শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। খুবই সুন্দরভাবে ছেলেমেয়েরা ঢুকছে এবং এখানে স্যানিটেশনের ব্যবস্থা আছে। আমরা 3টা পয়েন্টে স্যানিটেশন রেখেছি। কুমিল্লায় অভিভাবকের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে আসেন শিক্ষার্থীরা। সকাল 9টায় কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় শিক্ষার্থীদের। এ সময় ভালো প্রস্তুতির কথা জানান পরীক্ষার্থীরা। কলেজে টিচার যথেষ্টভাবে আমাদের গাইড করছে, ইভেন আমাদের অধ্যক্ষ বলেন, উপ অধ্যক্ষ বলেন, সবাই মোটামুটি গাইড করছে যে মানে প্রস্তুতি ভালো নেওয়ার জন্য। ইভেন আমাদের প্রস্তুতি ওই বছর ভালোই। রংপুরেও কড়া নিরাপত্তায় স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার খবর জানাতে কুমিল্লা, চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও আজিজা হক পায়েল। শুরুতেই চলে যাচ্ছে কুমিল্লাতে। সুমন, পরীক্ষা কেন্দ্রগুলোর বর্তমান পরিস্থিতি কি আমাদের জানাবেন? জি, শিক্ষা আপনি যেটা বলছিলেন, কুমিল্লা আসলে একযোগে 6টি জেলা নিয়ে শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সমান পরীক্ষা। তবে কুমিল্লা 1,01,190 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তার মধ্যে ছাত্রীর সংখ্যা আসলে প্রায় আপনার 59,000 এবং ছাত্রী সংখ্যা প্রায় 42,000 উপরে। তবে একটা জায়গায় কুমিল্লা আসে শিক্ষা চেয়ারম্যান বোর্ডের উনি এসেছিলেন এবং জেলা প্রশাসক আমিরুল কাছে এসেছিলেন। উনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা করোনা আক্রান্ত হয়েছে একজন পরীক্ষার্থী, তাকে বিশেষ ব্যবস্থা নিয়ে আসলে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং যারা অভিভাবক তারা সব কেন্দ্রের বাইরে বসে আছে ছাত্রছাত্রীর বিষয়ে পরীক্ষা দিতে, তাদের সন্তানরা কি করে সেই বিষয়ে তারা আসলে সবাই চিন্তিত এবং তারা বলছে প্রস্তুতি ভালো এবং কুমিল্লা যাতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 192টি কেন্দ্রে কুমিল্লা এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে 458টি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে অংশগ্রহণ করেছে। এই দিক থেকে যদি কথা বলছে কুমিল্লা প্রায় আমি দেখেছি সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্য ব্যবস্থা এবং হ্যান্ড স্যানিটাইজার এবং মশক নিধন, ডেঙ্গু থেকে রক্ষা করার জন্য মশক ওষুধ নিধন করা হয়েছে কুমিল্লা বিএনপির পক্ষ থেকে এবং জেলা মহানগর ছাত্রদলের পক্ষ থেকে তাদেরকে পানি এবং কলম বিতরণ করা হয়েছে। সেই দিক থেকে যদি বলি কুমিল্লার সকল ছাত্রছাত্রী যারা রয়েছে সকলে নির্বিঘ্নে কেন্দ্রে এসেছে এবং নিরাপত্তা রয়েছে। আপনার আরেকটু জানা যায় কুমিল্লা যে যারা রয়েছে এখানকে তারা আমাদের কুমিল্লার যে শিক্ষক এবং যারা প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল তারা আমাদের জানিয়েছে সুস্থ ব্যবস্থাপনা এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কোনো ধরনের জামাল হচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। চট্টগ্রামে পায়েল, আপনি বিস্তারিত জানাবেন এইচএসসি পরীক্ষার জন্য। ধন্যবাদ সুমন আপনাকে। আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। এখানে একদম ভিন্ন একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষার্থী ছিল তারা চলে আসছেন, তবে একজন ছাত্র আমি দেখতে পাচ্ছি খুবই কান্নাকাটি করছে। সে প্রায় 1 ঘন্টা লেটে আসছে এমনটাই আমরা জানতে পেরেছি। তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। সে কিভাবে এত লেট করে আসলেন, কিভাবে, কেন লেট হয়েছে একটু জানাবেন আমাদের? ট্রাফিকের জন্য আমার লেট হয়েছে। অনেক ট্রাফিক। হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনি? বন্দর থানা থেকে। তো আপনার এত লেট হলো কেন? আপনি কতক্ষণে বের হয়েছেন? এত লেট শিডিউলটা দেখতে একটু সমস্যা হয়েছিল, এই জন্য টাইম শিডিউলটা দেখতে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এই জন্য আমার এই ঝামেলাটা লাগছে। দেন আমার ট্রাফিকের জন্য আমি ওখানে 1 ঘন্টা খেয়ে বলছি। আমি বাসা থেকে বেরিয়েছি যে আপনার 10টার দিকে, তো এখানে ট্রাফিকের জন্য আমার পুরো 1 ঘন্টা শেষ হয়ে গেছে। এখন কি যোগাযোগ করেছেন, কি বলছে বা আপনাকে পরীক্ষা দিতে দিবে কিনা? বলতেছে যে আমার উপস্থিত নাকি ওনারা ক্যান্সেল করে দিয়েছে, আমি নাকি অ্যাবসেন্ট হইছি আর কি, এরকম বলছে আমাকে। এখন আপনি পরীক্ষা দিতে পারছেন না? না। আপনার নাম? মোহাম্মদ মশিউর রহমান। মশিউর রহমান কোন কলেজ থেকে আসছেন? সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। মহসিন কলেজ। আমরা যতটুকু জানতে পেরেছি মহসিন কলেজের স্টুডেন্ট এখানে আসছিলেন। তার আসলে পরীক্ষা ট্রাফিক জ্যামের কারণে তার পরীক্ষা 2 ঘন্টা লেটে সে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন। তবে এখনো তার পরীক্ষা একেবারে বাতিল ঘোষণা করা হচ্ছে। তা এখন পর্যন্ত তার যে প্রেজেন্ট অ্যাবসেন্ট নিয়েছিল তাকে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে, তার পরীক্ষা বাতিল হচ্ছে এমনটাই আমরা জানতে পেরেছি। সে তার সাথে কথা বলে, সেই সাথে আমরা অনেক অভিভাবকের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন আজকে আসলে
শহরের চারিদিকে এতটা যানজট ছিল, যানজটের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অনেকের লেট হয়েছে। তবে এখানে আমরা যতটুকু দেখেছি চট্টগ্রামের বিভিন্ন মোড়েই রয়েছে যানজট সৃষ্টির কারণে এই সমস্যা হয়েছে। এখানে যে পাবলিক স্কুলের কলেজ রয়েছে এর পাশেই কিন্তু আরো দুটি কেন্দ্র রয়েছে। এই দুটি কেন্দ্রে প্রায় ৫,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এই ৫,০০০ শিক্ষার্থী আসতে অনেকটা ব্যাক পেতে হয়েছে। অভিভাবকরা জানিয়েছেন তারা যে প্রিপারেশন নিয়েছে সেই প্রিপারেশন আসলে যে যানজটের যে দুর্ভোগ পোহাতে হয়েছে সেই প্রিপারেশন কিছুটা ব্যাঘাত ঘটবে এমনটাই দুশ্চিন্তায় রয়েছেন গার্ডিয়ানরা বাহিরে বসে তাদের সন্তানদের জন্য প্রে করছেন এমনটাই আমরা জানতে পেরেছি। তারা চিন্তা করছেন আসলে এই সকালবেলা যে যানজটটা তারা দেখেছেন সেই যানজটের কারণে কতটুকু প্রিপারেশন নিয়ে তারা পরীক্ষা দিতে পারবেন এটা তারা চিন্তিত এমনটাই আমাদেরকে জানিয়েছেন। যে আরো যে শিক্ষার্থী আমরা দেখতে পেয়েছি 2 ঘন্টা লেট আসছে, আসলে এটি খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। তার আসলে আজকের একটা প্রিপারেশন ছিল, এই প্রিপারেশন আসলে তার একেবারেই নষ্ট হয়ে গেছে। তার ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তা করছেন এমনটাই আসলে খুবই দুঃখজনক একটি বিষয়। এই ছিল চট্টগ্রামের সর্বশেষ আপডেট। ইশিকা। পায়েল, অনেক ধন্যবাদ আপনাকে। বিচ্ছিন্ন দু একটি ঘটনা নিয়ে আমরা দেখলাম এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষার সর্বশেষ তথ্য জানছিলাম চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সকালে বিষয়টি নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। আবু সাইদ হত্যাকাণ্ডে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মোট ৩০ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে সংস্থাটি। এ মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হতে পারে আজ। এর আগে গেল ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আবু সাইদ হত্যার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। ১৪ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়। এর আগেই তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। গেল বছরের ১৬ জুলাই রংপুরে আবু সাইদের মৃত্যুর পর আন্দোলন দাবানলে পরিণত হয় সারা দেশে। ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস এবং ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত আলাদা পরিপত্র প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয় প্রতি বছর ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসকে ক শ্রেণীভুক্ত, ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। একইভাবে শহীদ আবু সাইদ দিবস প্রতি বছর পালনের জন্য খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে সরকার। এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে ৩৬ সদস্যের জাতীয় কমিটি করা হয়েছে। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ১ জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণের দোয়া ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। মাদক ব্যবহার ও পাচারের কারণে মুখ থুবড়ে পড়ছে দেশের অর্থনীতি উন্নয়ন, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জানান, অর্থনীতি ও যুব শক্তিকে ধ্বংস থেকে রক্ষায় দেশকে মাদক মুক্ত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে মাদক মুক্ত রাখার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অপব্যবহারের ফলে জনস্বাস্থ্য, আইন শৃঙ্খলা ও দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য আমাদের মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে একযোগে কাজ করে যাচ্ছে।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালকে আদালতে তোলা হবে আজ। তাকে 10 দিনের রিমান্ডে চাওয়ার কথা জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে ইসি নেতৃত্ব দেওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করে ডিএমপি। জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে আদালতে নেয়ার বিষয়ে জানাতে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, সাবেক সিইসিকে কখন তোলা হতে পারে আদালতে? রিমান্ডের বিষয়ে কি বলেছে রাষ্ট্রপক্ষ? শেরেবাংলা নগর থানার বিএনপির দায়ের করা একটি মামলায় কিন্তু সাবেক সিইসিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে কিন্তু তাকে আদালতে আনা হবে এমনটাই কিন্তু আমরা এখন পর্যন্ত জানি। এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে কিন্তু গতকালকে গ্রেপ্তার করা হয়েছিল মগবাজার থেকে এবং আজকে কিন্তু 2টার নাগাদ কিন্তু তাকে আদালতে হাজির করা হবে। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যে গত রোববার কিন্তু আসলে অন্য একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, যিনি হচ্ছেন KM নুরুল হুদা, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু তাকে 4 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করেছিলেন আদালত। ঠিক একইভাবে বিএনপির দায়ের করা সেই মামলায় কিন্তু আজকে আদালতে হাজির করা হবে তাকে, অর্থাৎ হাবিবুল আওয়ালকে। এবং সর্বশেষ কথা যদি আমি বলি, সর্বশেষ পর্যন্ত যতটুকু জানা গেছে যে কিছুক্ষণ আগেই কিন্তু ডিবি থেকে কিন্তু তাকে নিয়ে আসলে 10-15 মিনিটের মধ্যে ডিবি অফিস থেকে সাবেক সিইসি হাবিবুল আওয়ালকে কিন্তু আদালতে আনা হবে এমনটাই আমরা জানি। পাশাপাশি আসামি পক্ষে যে আইনজীবী আছেন তিনি কিন্তু যেটি বলছিলেন যে আসলে তাকে যে রিমান্ড, আসলে পুলিশ যে তাকে 10 দিনের রিমান্ডের আবেদন করবে, সেই আবেদনের বিরুদ্ধে কিন্তু তারা আসলে লড়াই করবেন। এবং আসামি পক্ষের আইনজীবীর সাথে আমরা কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে আসলে এই রিমান্ডের বিপরীতে তারা কিন্তু জামিন চাইবেন আদালতের কাছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে সেই জামিনের বিপক্ষে আসলে আজকে আদালতে লড়াই করবেন। এবং একটু জানিয়ে রাখি যে সাবেক সিইসি হাবিবুল আওয়ালের 10 দিনের রিমান্ড আবেদন করবে কিন্তু পুলিশ এবং এর পরবর্তীতে কিন্তু আসলে এই জামিনের ব্যাপারটি নিয়ে আসলে তখন আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর মধ্যে একটি লড়াই তখন হবে আদালতে। এখন পর্যন্ত কিন্তু তাকে আদালতে আনা হয়নি, তবে ডিবি অফিস থেকে যেহেতু তারা আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই তাকে নিয়ে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তাকে এখানে হাজির করা হবে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে তাকে কিন্তু গতকাল মগবাজার থেকে তাকে ডিবি গ্রেপ্তার করেন। তিনি তার বাসাতে তখন ছিলেন এবং তিনি তখন আত্মগোপনে ছিলেন বলা চলে, তার ফোনও বন্ধ ছিল সেই সময়টাতে। পরবর্তীতে ডিবি কিন্তু গোপন সূত্রে অভিযান চালিয়ে কিন্তু তাকে পরবর্তীতে আসলে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আজকে কিন্তু তাকে এই আদালতে হাজির করার কথা রয়েছে এবং খুব সম্ভবত দুপুরের মধ্যে বা 2টার মধ্যে তাকে আদালতে এখানে আনা হবে এবং আদালতের সামনে আসলে পেশ করা হবে এবং পরবর্তীতে আসলে যে আইনি লড়াইটি রয়েছে সেটি আসলে চলবে। তো এখন পর্যন্ত যদি আমি বলি যে সিএমএম থেকে এই পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। ইশিকা। তন্দ্রা, অনেক ধন্যবাদ আপনাকে। সাবেক সিইসিকে সিএমএম আদালতে তোলা হবে, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। কোনো জায়গা খালি পড়ে থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পূর্বাঞ্চল নতুন শহরের হারারবাড়ি চত্বরে বনায়ন কর্মসূচির উদ্বোধন করে এই কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকাকে জিরো সয়েল এলাকায় তৈরি করা হবে, সেই লক্ষ্যে সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। এ সময় ছাদ বাগানে উৎসাহী হওয়ার আহ্বানও জানান উপদেষ্টা। যার বাসার সামনে যেটুকুন মাটি আছে, যেটুকুন উন্মুক্ত জায়গা আছে, সেটুকুনকে ঘাস দিয়ে, আইভি লতা দিয়ে, অন্যান্য যেটা সহজলভ্য তা দিয়ে যদি আমরা ঢেকে যাই তাহলে ধূলি দূষণটা আমাদের কমবে। ধূলি দূষণের আরো অনেক সোর্স আছে, সেগুলো আমরা দেখবো, বাট এইটুকুন অন্তত কমবে। দেখছেন সংবাদ দুপুর। 5 আগস্টের আগে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের দমন পীড়ন ছিল তীব্র। সেই সব পুলিশ কর্মকর্তা এখনও সাভার আশুলিয়ায় সক্রিয় আছেন। এতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ তৎকালীন সরকারপন্থী শক্তিগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে। আর বিএনপি নেতাকর্মীরা আছেন চরম উৎকণ্ঠায়।
সহকর্মী দেওয়ানি মনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 2022 সালের 31 আগস্ট বিএনপি নেতা খোরশেদ আলমের বাসায় মিলাদের সময় ককটেল উদ্ধারের নামে নাটক সাজান ডিবি ইন্সপেক্টর কামাল হোসেন। এতে গ্রেপ্তার হন 29 বিএনপি নেতাকর্মী, যাদের রিমান্ডে এনে করা হয় ভয়াবহ নির্যাতন। এটি ছিল এ ধরনের শত শত ঘটনার একটি, যেখানে পুলিশ কর্মকর্তা স্বৈরাচার সরকারের নির্দেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে গায়েবী মামলা, ক্রসফায়ার, হয়রানি ও অর্থ আত্মসাতের মাধ্যমে অত্যাচার চালাতেন। এদেরই একজন কামাল হোসেন। বর্তমানে আশুলিয়া থানায় তদন্ত ওসি পদে বহাল থাকায় বিএনপি নেতাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিএনপি করি এই কারণেই আমাদেরকে খুব পরিমাণে নির্যাতন করে অ্যারেস্ট করে নিয়ে যাইতো, হয়তো বা রাত্রে বাসায় ঘুমাইতে পারতাম না, বাসায় থেকে ধরে ধরে নিয়ে যেত, মানে বলতো হিসাব যাতে বলছে সেই জন্য নিয়ে মামলা দিয়ে দিয়েছে। গত 10 মাসে আশুলিয়া থানায় 5 বার ওসি বদল হলেও প্রতিবারই তদন্ত হিসাবে দায়িত্বে ছিলেন কামাল হোসেন। এই সময় জুলাই আগস্টের দায়ে হওয়া মামলাগুলোতে বিএনপির সভাপতি সহ বহু নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সর্বশেষ 11 জনের হত্যা মামলাতেও বিএনপি নেতাদের আসামি করা হয়। এসব ঘটনার প্রতিবাদে বিএনপি বিভিন্ন সময় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। এদিকে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা সুযোগ নিয়ে করেছে বিক্ষোভ মিছিল। বিএনপি নেতারা শঙ্কা করছে অপ্রত্যাশিত পরিস্থিতিতে এই পুলিশই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার কাজ করবে। আমার বাড়ির ঘটনা দেখানো হইল যে আমার বাড়ির বিরিয়ানির ড্যাগের ভিতরে ককটেল, 3000-এর অধিক অতিথি ছিল। খাবার তারা নিয়ে গিয়ে পুলিশ ওইখান থেকে বিস্ফোরক দ্রব্য বের করলো, ককটেল বের করলো। এগুলো সবই পুলিশের বানানো ছিল। এই সব অভিযোগ অস্বীকার করে আশুলিয়া থানার তদন্ত ওসি কামাল হোসেন ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন অভিযুক্ত কর্মকর্তাদের অন্যত্র বদলি করা হয়েছে। যারা এটার সাথে গ্রহস্থ আছে এদের সবাইকে তো চেঞ্জ করা হয়েছে, তার পর্যায়ক্রমে চেঞ্জ করা হচ্ছে। হেডকোয়ার্টার থেকে কিছু চেঞ্জ হয়, কিছু আমাদের সব তো আর আমাদের ইয়েতে না, কিছু হেডকোয়ার্টার থেকে চেঞ্জ হচ্ছে, হেডকোয়ার্টার থেকে হয়, ডিএজি অফিস থেকে হয়। শুধু বদলি নয়, স্বৈরাচার সরকারের এজেন্ডা বাস্তবায়নে নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন চালানো ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাবার সরবরাহে উঠেছে অনিয়মের অভিযোগ। প্রত্যেক রোগীর জন্য সরকার 175 টাকা বরাদ্দ দিলেও খাদ্য তালিকা অনুযায়ী মিলছে না খাবার, আবার যা মিলছে তাও পরিমাণে কম। প্রতি বছর রোগীর বরাদ্দের কোটি কোটি টাকার বড় অংশ যাচ্ছে ঠিকাদারদের পকেটে। কর্তৃপক্ষ বলছে লোকবলের অভাবে ঠিকমতো মনিটরিং করতে পারছেন না তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 50 শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী বাবুর্চি রণজিৎ কুমার দাস বুঝে নিয়েছেন রোগীদের জন্য খাবারের মাছ। তালিকা অনুসারে ঠিকাদার মিগেল মাছের পরিবর্তে দিয়েছেন গ্রাস কার্প, তাও ওজনে 750 গ্রাম কম। চিকন চালের পরিবর্তে দেয়া হয়েছে মোটা চাল। বাবুর্চি রণজিৎ বলছেন, ঠিকাদারকে বিশ্বাস করে এভাবেই প্রতিনিয়ত সবকিছু বুঝে নেন তিনি। আমি মাপি না, আমি তো আত্মবিশ্বাসে কাজ করি। এটা যত সম্ভব আছে স্বর্ণ চাল হবে, চাল দেওয়ার কথা 28 বা 50। রোগীরা বলছেন যাদের খাবারের মান একেবারেই নিম্নমানের, নাস্তাও আসে না সময় মতো। একটা পাউরুটি আর একটা কলা, ওই সকাল 9টা দেওয়ার কথা, 11টা 12টার সময় দেয়। কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে কেউ নেই বর্তমানে। ক্যাশিয়ার কাম হিসাবরক্ষক আফজাল উদ্দিন বলেন, হাসপাতালে লোকবল নেই, তার একার ওপরই 4টি দায়িত্ব। বাবুর্চি সব বুঝে নেয়, অনিয়ম হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে এইরকম নলেজ দিয়ে আমাদের কাছে কমপ্লেনের আকারে আসেনি, যেহেতু আপনি দেখছেন, দেখার পরে আমরা অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেরও একই অবস্থা। খাবারের তালিকায় কার্প জাতীয় মাছ দেওয়ার কথা থাকলেও দাম বেশি হয় ঠিকাদার দিয়েছেন ব্রয়লার মুরগি, তবে সেখানেও ছোট পিস, ওজনে তারতম্য। পাকা লাউয়ের সাথে আলুর সবজি আর পানির মতো স্বচ্ছ ডাল দেওয়া হচ্ছে রোগীদের, তাও আবার জুটছে না অনেকের কপালে। দুবারে ভাত দেয়, মান ভালো না, দুটো পাওয়ার হয়ে যায়, কি পাওয়ার হয়ে যায়, খাবার চালি দেয় না। যারা লোকজন আছে তারা পায়, আমার নাই জন্য আমরা পাইনি। আর ভ্যাট ও আয়করের অজুহাত দিয়ে ঠিকাদাররা বলছেন, লাভ রেখে রোগীদের ভালো খাবার দেওয়ার চেষ্টা করছেন তারা। ভ্যাট ছিল 7.5%, সেই ভ্যাট আপনার 10% হয়ে গেছে। আগে আয়কর ছিল 1 লাখ টাকা পর্যন্ত 3%, এখন আপনার হয়ে গেছে 7%। ঠিকাদার তো আপনার নিজেতে দেবে না, দেবে কি? তবে সিভিল সার্জন বলছেন, এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন তারা। ওখানে দেখি সত্যিকারের যদি এরকম ইয়ে থাকে তাহলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেই।
কুষ্টিয়া জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাবার বাবদ বছরে বরাদ্দ প্রায় 3.5 কোটি টাকার মতো। মনিটরিংয়ের অভাবে 9/6-এর মাধ্যমে যার বড় একটি অংশই চলে যাচ্ছে ঠিকাদারদের পকেটে। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে টাঙ্গাইলে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষকে দেয়া লবণ ব্যবহার না করার অভিযোগ উঠেছে। তারা সেটা স্বীকারও করেছেন, জানান বরাদ্দ পাওয়া লবণ বাজারে বিক্রি করে প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে ব্যয় করা হবে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। অভিজিৎ ঘোষের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সারা দেশের মতো কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে 200 টন লবণ বিতরণ করতে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে প্রায় 36 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। এ টাকায় কক্সবাজারের মেহেরাজ সল্ট থেকে 14 টাকা কেজি দরে 89.5 টন লবণ কেনে জেলা প্রশাসন। পরে ঈদের আগের সপ্তাহে জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ সরবরাহ করে কর্তৃপক্ষ। তবে বরাদ্দ দেয়া এসব লবণ অধিকাংশ প্রতিষ্ঠান চামড়া সংরক্ষণে ব্যবহার করেনি। লবণের বস্তাগুলো স্থানীয় বাজার ও ব্যবসায়ীদের কাছে 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছে তারা। অধিকাংশ প্রতিষ্ঠানে সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় চামড়া সংরক্ষণ করতে দেখা যায়নি কোনো প্রতিষ্ঠানকে। ঈদের দিনও অধিকাংশ মাদ্রাসা ও এতিমখানা ছিল তালাবদ্ধ। মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ বলছে, চামড়া সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বরাদ্দ পাওয়া লবণের বস্তাগুলো কম দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে তারা। আবার কেউ কেউ প্রশাসনকে বলে খাওয়ার জন্য লবণ প্রতিষ্ঠানে নিয়েছেন। তো এই সামানগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে তাহলে লবণগুলি যেহেতু রুম বাইসে যাইতেছে, কোনো রুমে সংরক্ষণ করে রাখা সম্ভব না, তাহলে লবণগুলি বিক্রি করে দিয়ে এই টাকাটা পুরা লিলা বোর্ডিং, যেহেতু আমাদের মাদ্রাসায় 90-100 জন ছাত্র সারা বছর ফ্রি খায় ইতিমখানা। এই প্রতিষ্ঠানের লবণটা আমরা বাইরে বিক্রি করে এটার যে টাকা হয়েছে এটা মাদ্রাসা আমরা অনুদানে কাজ করেছি। আমি মাদ্রাসার জন্য চামড়া সংগ্রহ করি নাই, উপজেলা প্রশাসন থেকে আমি লবণ পাইছি 5 ব্যাগ, এতিমদের জন্য খাওয়ার কাজে ব্যবহার হবে, এটা আমি উপজেলা প্রশাসনের সঙ্গে পরামর্শ করে নিয়ে আসছি। খোলা বাজারে লবণ প্রতি কেজি 18 থেকে 20 টাকায় বিক্রি হলেও নামমাত্র মূল্যে এ লবণ বিক্রি করে দিচ্ছে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। 20 টাকা কেজি পাইকারি, ওটাই নাই তো 1000 টাকা বস্তা নেয়। চামড়া লবণ একটা, আবার এই আগলা লবণ আর একটা। চামড়া যেগুলা দিছে ওইগুলা দাম কম, আরো কম। এদিকে কারো বিরুদ্ধে বরাদ্দকৃত লবণ বিক্রির অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। যদি কোনো নির্ধারিত প্রতিষ্ঠান এটিতে লবণ চামড়াতে না লাগিয়ে তারা যদি বাহিরে কোনো এটি দিয়ে থাকে ওই কর্তৃপক্ষ, মাদ্রাসা, রিলা বোর্ডিং বা এতিমখানার, এটা আমরা ইনফর্মড হলে ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সঠিক তদারকির মাধ্যমে লবণ বরাদ্দ দেয়া হলে সরকারের অপচয় রোধ হবে, মনে করছে সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভার্চুয়াল প্ল্যাটফর্ম অনুষ্ঠিত হল স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের 25তম বার্ষিক সাধারণ সভা। বুধবার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান HTM কাদের নেওয়াজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির পরিচালক মাহমুদা বেগম, হোসনে আরা বেগম, তামিয়া রহমান, হাসনাত মোশাররফ সহ উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। কোম্পানির সচিব মোহাম্মদ কাউসার মুন্সি সভা পরিচালনা করেন। সভায় 2024 সালের আর্থিক বিবরণী ও পরিচালকদের প্রতিবেদন এবং 10% নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডকে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স PLC করার সিদ্ধান্ত হয়। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক গাজার বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন আরও 80 ফিলিস্তিনি। এ সময় আহত হন আরও 400 জন। গেল এক মাসে বিতর্কিত সহায়তা কেন্দ্রগুলো থেকে ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত 516 ফিলিস্তিনি, যাকে যুদ্ধাপরাধের শামিল বলছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় OHCHR। কথিত ত্রাণ দেওয়ার ব্যবস্থাকে মৃত্যু ফাঁদ বলছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। রায়হান কবির শুভ্র রিপোর্ট। সন্তানহারা মায়ের আহাজারি, বাবার কান্না আর বাবা মা হারানো শিশুদের আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে গাজার বাতাস। বাড়ছে মৃত্যুর মিছিল, ধুলোয় মিশে যাচ্ছে নগরী। পানি নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই, হাসপাতালে ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই। তার মাঝেই দীর্ঘ হচ্ছে আহত নিহতের তালিকা।
স্থানীয় সময় মঙ্গলবার মধ্য গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত অন্তত অর্ধশত। ওয়াইদি গাজার দক্ষিণে সালাহ আল দিন সড়কে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলির এ ঘটনায় আহত হয়েছেন প্রায় 200। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। আমি আমার পরিবারের জন্য খাবার আনতে যাচ্ছিলাম, হঠাৎ ইসরায়েলি আগুনের লেলিহান শিখা আমাদেরকে পুড়িয়ে ফেললো। রক্তে ভেজা খাবার খেয়ে আর কতদিন বাঁচতে হবে? মাত্র 1 কেজি আটা জোগাড় করতে গিয়ে জীবন বাজি রাখতে হচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। বাচ্চাদের মুখে এক মুঠো খাবার দিতে গিয়ে পায়ে হেঁটে মৃত্যুকে বরণ করে নিতে হচ্ছে। এই মার্কিন সাহায্য কেবলই সাহায্য নয়, একটি সাক্ষাৎ মৃত্যুদূত। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আলতিনা সড়কে ত্রাণ নিতে গেলে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে নেতানিয়াহুর বর্বর সেনারা। সেই সঙ্গে উত্তরের গাজা নগরী এবং দক্ষিণের রাফায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদেরও হত্যা করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গেল 1 মাসে ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গোলাবর্ষণে অন্তত 5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত প্রায় 4000। এই নৃশংস ঘটনাকে যুদ্ধাপরাধের শামিল বলছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় OHCHR। যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ কেন্দ্র জাতিসংঘ ও প্রতিষ্ঠিত অন্যান্য মানবিক সংস্থাকে বাইপাস করে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করে সংস্থাটি। The Israeli military must stop shooting at people trying to get food. এই বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে বিশৃঙ্খলা, হতাহতের ঘটনা ও গুলিবর্ষণ প্রায় নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে। ইসরায়েলের সামরিককৃত মানবিক সহায়তা কাঠামো আন্তর্জাতিক সহায়তা বিতরণের মানদণ্ডের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বেসামরিক জনগণের খাদ্য, জরুরি সহায়তার মতো মৌলিক অধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এবং তাদের জীবন রক্ষাকারী সেবায় প্রবেশ বাধা দেয়া আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত। ত্রাণের নামে তৈরিকৃত মৃত্যু ফাঁদ নিয়ে বিশ্বজুড়েও বইছে সমালোচনার ঝড়। মঙ্গলবার জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেন, কথিত ত্রাণ দেওয়ার এই ব্যবস্থা একটি ঘৃণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।